এবং দেশি চ্যানেলগুলোকে আইন অনুযায়ী সম্প্রচার তালিকার প্রথম দিকে রাখার নির্দেশ। না মানলে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল। দুই মন্ত্রীর সঙ্গে এসকোর বৈঠক। বিডিবিএল সংবাদ শিরোনামের পর এবার বিস্তারিত। শুরুতেই পৌর নির্বাচনের খবর। 14 ডিসেম্বরের আগে কোন প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণায় নামতে পারবেন না। কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা যেন বৈষম্যের শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ বলেছিলেন, 9 ডিসেম্বর থেকে দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণায় নামতে পারবেন। আর প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে সোমবার থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল। যারা প্রতীক আগে থেকেই জানে তারা করলে করতেও পারে, এতে বিরাট ক্ষতি হবে বলে আমি মনে করি না। ঘোষণার দুদিনের মাথায় সুর পাল্টালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার শাহনওয়াজ জানিয়েছিলেন, আনুষ্ঠানিক প্রচারণার দিন থেকেই দলীয় মেয়র প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। কিন্তু সেই সুর পাল্টে কমিশন এবার বলছে, কোন প্রার্থী আনুষ্ঠানিকভাবে বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। বিধিতে রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী তাদের যেরকম নির্বাচন করার সুযোগ আছে, তেমনিভাবে স্বতন্ত্র প্রার্থীদেরও সুযোগ আছে। সুতরাং স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু প্রতীক নাই, তারা 14 তারিখের আগে প্রতীক পাবেন না। যদি রাজনৈতিক দলকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হতে পারে। কমিশন বিষয়টি বিবেচনা করেছেন এবং কমিশন বিবেচনা করে বলেছেন 14 তারিখ থেকে প্রতীক নিয়ে প্রচারণা করা যাবে। আর সংসদ সদস্যরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, এমনটাই আশা প্রকাশ করেন সচিব। সেই সাথে এও জানান, প্রার্থীরা আচরণবিধি মানছেন কিনা তা তদারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে আগামী সোমবার থেকে। 234টা পৌরসভাতে এই নির্বাচন হচ্ছে। 2-3টি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা সেটি ব্যবস্থা নিয়েছি। আমি বিশ্বাস করি যে এরপরে কোন মাননীয় সংসদ সদস্য এই আচরণবিধি যেটি আছে এটি ভঙ্গ করবেন না। 14 তারিখে যখন প্রতীক বরাদ্দ হয়ে যাবে তখন আসলে মূল প্রচারণাটা আসলে শুরু হয়। তখন যাতে কোন রকম আচরণবিধি লঙ্ঘিত না হয়, লঙ্ঘিত হলে পরে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা 14 তারিখ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য বলে দিয়েছে। আগামী 30 ডিসেম্বর 235টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার থেকে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক প্রচারণা। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কমিশনের আগের সিদ্ধান্ত অনুসারে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই সরগরম হয়ে উঠেছে সারা দেশের পৌরসভাগুলো। একই পরিস্থিতি রাজশাহী জেলার 13টি পৌরসভারও। সকাল থেকে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে নামেন। ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি বাছাই করা। আর নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে মনিরুজ্জামান মনিরের ক্যামেরায় রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। দর্শক, এই রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি আমাদের পরের সংবাদে। রিটার্নিং অফিসাররাই আচরণ বিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শরীয়তপুর পৌরসভায় একাধিক প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রে সই করেছেন। রিপোর্ট করছেন আবু দারদার জোবায়ের। বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে পৌর নির্বাচন নিয়ে লিখিত নানা অভিযোগ অনিয়মের কথা জানানোর একদিন পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সভানেত্রী পৌর নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। বাতিল হওয়া একটা নমিনেশন পেপার, সেই নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে। এতে আরেকজন কাছে নমিনেশন দেওয়া হচ্ছে এবং সেটা আপনার পার্টির পক্ষ থেকে সই করে সভাপতির সই দিয়ে যাচাই বাছাই করার পরে এটা দুর্ভাগ্যজনক ভাবে যে এই সইটা করছেন কে? আওয়ামী লীগের সভাপতি। এবং তিনি কে? তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, সরকারের প্রধান।
নির্বাচন কমিশনের অধীনে পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না আশঙ্কা করে মির্জা ফখরুল আরো বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ও পরে নানা অনিয়ম করলেও কমিশন তা আমলে নিচ্ছে না। নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং এই সরকারের অধীনে নির্বাচন হওয়া যে কতটা কঠিন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন, তার প্রমাণ আমরা দেখছি। তারাবো রাতে বাসায় গিয়ে গিয়ে অস্ত্র দেখিয়ে বলা হচ্ছে উইথড্র করো, উইথড্র না করলে তোমাকে ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থাটা কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছে। এরকম সারা দেশে আপনার এই অবস্থা চলছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আবু জাদ্দ জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি প্রতিদিন মন গড়া অভিযোগ আনছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই বিএনপি ভিত্তিহীন অভিযোগ তুলে জনগণের অনুকম্পা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, অতীত কর্মকাণ্ডের কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়েছে, তাই এখন তারা ভোট যুদ্ধে নামতে ভয় পায়। পৌরসভা নির্বাচনকে বিতর্কিত করার জন্য আপনারা হয়তো কোনো গভীর নীল নকশার মধ্যে আছেন। আপনাদের অনেক নেতাই বিভিন্ন সময়ে নির্বাচন থেকে সরে যাব কি যাব না এই ধরনের একটা ইঙ্গিত দিয়ে কথাবার্তা বলছেন, যেটা যে মনে হয় যে এই পৌরসভা নির্বাচনে আপনাদের মধ্যে ষড়যন্ত্র আছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই পৌরসভা নিয়ে কোনো ষড়যন্ত্র আপনারা করবেন না, এবং সেই ষড়যন্ত্র যদি করেন জনগণ এর সমুচিত জবাব দেবেন। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে যারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছে, তারা এখন স্থানীয় নির্বাচনে এসে কি পুনরুদ্ধার করবেন তা জনগণ দেখতে চায় বলেও মন্তব্য করেন হানিফ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জাতীয় সংসদ, সেই নির্বাচনে আপনার অংশ নেন নাই, আর আপনি স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে আপনার গণতন্ত্র রক্ষার কথা বলছেন। এই জন্য সেই যে কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা গেলে বলে প্রাণটা গেলেও চোখ দুটো অক্ষত আসে। বিএনপি চেয়ারপারসন সম্প্রতি পুলিশ ও সেনাবাহিনী নিয়ে যে মন্তব্য করেছেন তা উস্কানিমূলক অভিযোগ করে বেগম জিয়াকে ওই বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান হানিফ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমিশনের আগের সিদ্ধান্ত অনুসারে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনই সরগরম হয়ে উঠেছে সারা দেশের পৌরসভাগুলো। একই পরিস্থিতি রাজশাহী জেলার 13টি পৌরসভারও। সকাল থেকেই মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে নামেন। ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি বাছাই করা, আর নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। নওহাটা পৌরসভার স্থানীয় একটি বাজার এটি। আওয়ামী লীগ ও বিএনপির পৌর মেয়র প্রার্থী একসাথে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। আত্মীয়তার সম্পর্কে দুই ভাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের প্রার্থী হয়ে মাঠে নামলেও সহ অবস্থান বজায় রেখেছেন। আমরা যেন গণতন্ত্রকে আবার মানুষের কাছে ফিরে দিতে পারি এবং মানুষ যেন আশ্বস্ত হয়, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে তারা মাঠে গিয়ে ভোট দিতে পারবেন, এই আশা করি। জনগণ চাইছে যে নওহাটা পৌরসভার কাজ হোক, উন্নয়ন হোক। আমি নওহাটা পৌরসভায় যদি আমাকে নির্বাচিত করে, তাহলে অবশ্যই আমি রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সকল কাজগুলো উন্নয়নমূলক কাজ করব। আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনই সাত সকালে রাজশাহীর 13 পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনেকে গণসংযোগে নেমে পড়েন। নওহাটা, কেশরহাট, কাটাখালী পৌরসভার মেয়র প্রার্থীদের কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায়। ভোটারদের নানা প্রতিশ্রুতি আর পাশে থাকার অঙ্গীকার করে সমর্থন আদায়ের চেষ্টায় প্রার্থীদের কোনো ক্লান্তি ছিল না। তবে নির্বাচনের পরিবেশ শেষ পর্যন্ত কেমন থাকবে কৌতূহল নিয়ে তা দেখার অপেক্ষায় আছেন ভোটাররা। যাচাই বাছাইয়ের পরে যে প্রচারণার মধ্যে মেন হচ্ছে যেটা আপনার প্রতিনিধিগুলো নির্বাচন হওয়ার পরে যারা ভোটকে বাছাই করে এবং ভোট যারা কাটে যাবে তাদের কাছে যে ভালোবাসা এবং যার দেখাশোনা, এরপরে আমেজটা শুরু হয়ে যাবে, দুলে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের সবার মধ্যে একটা নতুন দিক। আর জিনিসটা আর ভালো করে মানুষ বুঝতে পারবে জিনিসটা যে দুই সরকারি ভুলে গেলে যখন গতিতে আসে তখন দেশে পেশে ভুলে যায়, তখন নিজের কথা চিন্তা করে। আমরা চাই যেই সরকার আসুক দেশটাকে সুস্থভাবে নির্বাচন করে আর এবং কোনো ভেজাল বিশৃঙ্খলা না। আশা করা যাচ্ছে না সুস্থ সুন্দরভাবে নির্বাচন হবে।
এদিকে যে কোনো মূল্যে পৌর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বশক্তি নিয়োগ করতে পিছপা হবে না বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। মুইনুল আহসান, এটিএন বাংলা। পৌর নির্বাচনের খবরের পর এবার যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। কোনো অবস্থাতেই নারীকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস এবং রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, নারীকে তার আপন ভাগ্য জয় করে নিতে হবে, এক্ষেত্রে পাশে থাকবে সরকার। এবছর রোকেয়া পদক পেয়েছেন বিবি রাসেল এবং প্রয়াত ডক্টর তাইবুন নাহার রশিদ। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। মহিয়সী নারী বেগম রোকেয়ার 135তম জন্মদিন আর 83তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে গভীর শ্রদ্ধায়। সাহিত্য ও সমাজ সেবায় মরণোত্তর রোকেয়া পদক পেলেন ডক্টর তাইবুন নাহার রশিদ। তার পক্ষে এ পদক গ্রহণ করেন ছেলে আলী আসগর খুরশিদ। তাঁত শিল্প রক্ষা ও এতে কর্মসংস্থানের সৃষ্টিতে অবদান রাখার জন্য রোকেয়া পদক পেয়েছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহিয়সী নারী বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। আমাদের লিডার অব দ্য হাউস, লিডার অব দ্য অপোজিশন, ডেপুটি লিডার, চারজনই নারী পৃথিবীতে এই দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারবে না, কিন্তু বাংলাদেশ পেয়েছে। ঠিক এভাবেই বাংলাদেশ বিশ্বের আরো অনেক দৃষ্টান্ত নিয়ে এগিয়ে যেতে পারবে। আমাদের মা বোনেরা নিশ্চয়ই সেই দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবেন। নারী সমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা শালীনতা বজায় রেখে চলাফেরা করেও কিন্তু সব কাজ আমরা করতে পারি। ইসলাম ধর্মই একটা ধর্ম যে ধর্মে নারীদের অধিকার নিশ্চিত করা আছে, সেটা সম্পদেই হোক আর কর্মক্ষেত্রেই হোক। কারণ ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, তিনি ছিলেন বিবি খাদিজা, যিনি ব্যবসা বাণিজ্য করতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা, তিনি তো রণক্ষেত্রে নবীজির পাশে থাকতেন। কাজে এটাই তো আমাদের সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত। কাজে অন্য কোনো অজুহাতে মেয়েদেরকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখবে সে সুযোগ কিন্তু নেই। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিতা মা বোনদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শেখ হাসিনা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। নতুন বছর থেকে 50,000 তরুণকে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি আরো জানান, আউটসোর্সিং থেকে এখন 25,000 লোকের কর্মসংস্থান হলেও ভবিষ্যতে তা বেড়ে 2 লাখে দাঁড়াবে। রাজধানীর একটি হোটেলে প্রথম বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট BPO 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 2021 সালের মধ্যে BPO সেক্টর থেকে $1 বিলিয়ন আয় করা ও বিদেশি বিনিয়োগকারীদের এই খাত বিষয়ে ধারণা দিতেই বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট BPO 2015 আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ইন্টারনেট সংযোগ সহজলভ্য করা এবং অন্যান্য প্রযুক্তি মানুষের নাগালের মধ্যে আনার মতো নানা ক্ষেত্রে সফল হয়েছে সরকার। এই খাত নিয়ে তার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামীতে বছরে এটা 50,000 করে তরুণদের প্রত্যেক বছর আমাদের ICT বিভাগ থেকে ট্রেনিং দেওয়া হবে আউটসোর্সিং এ, সফটওয়্যার ডেভেলপমেন্টে। আজকে 25,000 কর্মসংস্থান এই সেক্টরে। টার্গেট আছে যে আগামী 5 বছরে এটা 2 লক্ষ পার হয়ে যাবে। এই খাতে তরুণদের পাশাপাশি অভিভাবকদেরও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। এখন শুধু এই ডাক্তার, আইনজীবী এবং ইঞ্জিনিয়ারের চেয়ে আমাদের অন্যদিকে IT সেক্টরের দিকেও একটু নজর দেওয়া উচিত। আমরা চাই যে আমাদের তরুণরা উদ্যোক্তা হোক, নিজেদের উদ্যোগে তারা নিজেদের আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, IT কোম্পানি করুক। সজীব ওয়াজেদ জয় এই সময় সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে জানান, বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই। 6 বছর আগে দিনে প্রায় 7-8 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। বিদ্যুৎ ছাড়া আপনার আউটসোর্সিং এবং ICT ইন্ডাস্ট্রি চালানো কোনো মতেই সম্ভব না। আজকে বাংলাদেশে লোডশেডিং বলতে আর কিছু নেই। আগামী 1.5 দশকের মধ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি রপ্তানি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
ম্যানহোলে পড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যেই নীরবের মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দাফনের জন্য নীরবকে নিয়ে যাওয়া হয় মাদারীপুরের ডাসারে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি চলছে। গতকাল রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে তার মৃত্যু হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সাইফুল ইসলাম নীরবের নিথর দেহ চোখের সামনে দেখে যেন পৃথিবীর সব নীরবতা গ্রাস করে তার বাবা রেজাউলকে। আর কদিন পর ছেলেকে বিদ্যালয়ের আলোয় আলোকিত করার চিন্তা ছিল তাঁর। তবে কে জানতো শিশু নীরবের জীবনের আলোই দুর্ঘটনায় নিভে যাবে। বুধবার সকালে নীরবের দেহে ময়নাতদন্ত করেন 4 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞের দল। হতে পারে এটা ভেরিয়েবল, এখন 5-10 মিনিটের মতো হতে পারে, আধা ঘন্টা পরে মারা যেতে পারে। এটা শরীরে প্রচুর পানি সে সোয়ালো করছে, এটা বোঝা যাচ্ছে। ইনভেস্টিগেশন করবে কি বিষয় এটা, এই বিষয় করে ময়নাতদন্তের উপর ভিত্তি করে রিপোর্টে কি আসে এটা দেখে তারপর আমরা ব্যবস্থা নেব। অনেকটা আক্ষেপ থেকেই এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হবে না বলে জানিয়েছেন নীরবের চাচা মোহাম্মদ সেলিম। তবে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান নীরবের বাবা। আমার ছেলে আমরা কোনো মামলা মোকদ্দমা বা কোনো কিছু করতে চাইতেছি না, যাতে আমরা ও চলে গেছে কিন্তু এরপরে যাতে আর কোনো ঝামেলা বা ওইরকম আর কার মার বুক খালি না হয়। মঙ্গলবার রাজধানীর কদমতলীর শ্যামপুরে বন্ধুদের সাথে বাসার পাশে খেলার সময় ম্যানহোলে পড়ে যায় 5 বছরের শিশু নীরব। শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীর কাছাকাছি একটি সুইচ গেট থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় ছোট্ট শিশু সাইফুল ইসলাম নীরব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক সহ 4 কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল সোবহান, রুহুল আলম এবং মোহাম্মদ সেলিম এবং মহাব্যবস্থাপক মাহবুবুল আলমকে অপসারণ করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ঋণ জালিয়াতির মাধ্যমে সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংক গত কয়েক বছরে কয়েকটি বড় দুর্নীতি হয়েছে। গত 2009 থেকে 2012 সালের মধ্যে নিয়ম নীতি না মেনে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় 3.5 কোটি টাকা ঋণ দেয় ব্যাংকের কয়েকটি শাখা। এই কেলেঙ্কারি তদন্ত করে মামলা করেছে দুদক। প্রতিষ্ঠার তারিখ অনুযায়ী দেশি টেলিভিশনগুলোকে সম্প্রচার তালিকার শুরুতে রাখতে হবে, নইলে বাতিল হবে কেবল অপারেটরদের লাইসেন্স। বাণিজ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর সাথে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসকোর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই এই বিষয়ে কেবল অপারেটরদের চিঠি পাঠাবে তথ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে অ্যাসকো। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। তথ্য মন্ত্রণালয়ের হিসাবে মোট 41টি বেসরকারি টেলিভিশনকে অনুমোদন দেওয়া হলেও সম্প্রচারে আছে 25টির মতো। দেশি টেলিভিশনগুলোকে সম্প্রচার তালিকার শুরুতে রাখতে বেশ কয়েক বছর ধরেই কেবল অপারেটরদের অনুরোধ করে আসছিল তথ্য মন্ত্রণালয়। তবে শুধু বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টিভিকে শুরুতে রাখলেও বেসরকারি টেলিভিশনগুলোর ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের অনুরোধ মানা হচ্ছে না, এ অভিযোগ জানাতে বুধবার তথ্যমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে বসেন বেসরকারি টেলিভিশন মালিকরা। তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে যে কোন চ্যানেলটা কবে প্রতিষ্ঠিত। যেমন আমাদের বিটিভি সবচেয়ে পুরানো, তারপরে এটিএন প্রথম হয়েছে, চ্যানেল আই পরে হয়েছে। এই সিরিয়ালটা তথ্য মন্ত্রণালয় ঠিক করবে এবং তারাই নির্দেশ দেবে ভবিষ্যতে যারা এখানে কেবল অপারেটর যারা, তাদেরকে এই সিদ্ধান্ত মানতে হবে। যে তারা সিদ্ধান্ত না মানে লাইসেন্স বাতিল হয়ে যাবে। আর ভারতেও বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের বাধা দূর করতে শিগগিরই আলোচনা শুরু করা হবে এমন আশ্বাস দিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের কল্যাণে সম্ভব সবকিছুই করবে সরকার। তার মতে বেসরকারি সব টেলিভিশনকেই অ্যাসকোর সদস্য হতে হবে। পাশাপাশি কেবল অপারেটরদের সংগঠনের নির্বাচনের উপরও জোর দেন বাণিজ্য মন্ত্রী। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনারা যে অবদানের কথা বলছেন, আমাদেরও সবারই অবদান আছে এবং এটা আরো বেশি হবে যদি আমরা আপনাদের কাছে যে
দাবিগুলো নিয়ে এসেছিলেন তার দ্রুত সমাধান করে। আমরা আশা করব আগামী 2-1 দিনের মধ্যেই কিছুটা ইস্যু হয়ে যাবে, যেটা আমরা টেলিভিশনে দেখাতে পারবো। কোনো ধরনের অনুমোদন ছাড়াই কয়েকটি ভারতীয় টিভি শুধু বাংলাদেশের জন্য আলাদা অনুষ্ঠান তৈরি করছে এমন অভিযোগ করে টেলিভিশন মালিকরা জানান, এই ক্ষেত্রে অন্তত 70 কোটি টাকার মুদ্রা পাচারের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে আছে। মানি লন্ডারিং এর পর্যায়ে পড়ে। মুর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে প্যারিস জলবায়ু সম্মেলনের খবর। প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন প্রায় শেষের দিকে, তবে এখনো পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো আশার খবর পাওয়া যায়নি। জলবায়ুর ঝুঁকি মোকাবেলার জন্য অনুদান নয়, ঋণই পাবে উন্নয়নশীল দেশগুলো। বিশ্ব তাপমাত্রা কমাতে এখনো পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা। প্যারিসে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জয় মামুন। তিনি কথা বলেছেন বাংলাদেশের কারিগরি দলের প্রধান সমন্বয়কারী ডক্টর কাজী খলিকুজ্জামানের সাথে। শেষ হয়ে আসছে প্যারিস জলবায়ু সম্মেলন, আর মাত্র 2 দিন বাকি আছে, কিন্তু শোনা যাচ্ছে যে এই সম্মেলনের মেয়াদ আরো 1 দিন বাড়তে পারে, কারণ যেসব বিষয়ে সিদ্ধান্ত হবার কথা সেগুলো এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের কারিগরি দলের প্রধান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। আমরা তার কাছ থেকে জানতে চাইব এই সম্মেলনের কারিগরি অগ্রগতির বিষয়ে। ডক্টর খলিকুজ্জামান, সর্বশেষ অবস্থান হচ্ছে আরো কয়েক ঘন্টার মধ্যে আমরা একটা কার্যপত্র পাবো, চূড়ান্ত কার্যপত্র রাজনৈতিকভাবে, যেটা বিশেষজ্ঞ পর্যায়ে সেটা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এর সাথে এখনো অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হয়নি, এখনো ব্র্যাকেট বলা হয় যেটা আমাদের কারিগরি দিক থেকে, তো সেই ব্র্যাকেট অনেক জায়গায় আছে। অর্থায়নের প্রক্রিয়া অনেকদিন আগের থেকে হয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও আছে, কিন্তু সেই অর্থ সংগ্রহ করার যে পদ্ধতি সেটা এখনো অনেক জটিল। এবং আগে যে কথা ছিল যে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদেরকে যে অর্থায়ন করা হবে সেটা হবে অনুদান, সেটা হবে নতুন, সেটা হবে সাধারণ যেভাবে উন্নয়ন সহায়তা তার থেকে অতিরিক্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানেও ঋণের কথা বলা হচ্ছে। তো এই জায়গায় একটা পরিষ্কার রোডম্যাপ এখনো হয়নি এবং হওয়ার সম্ভাবনা আমি দেখছি। আরেকটা জিনিস যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল যে আইনগত বাধ্যবাধকতামূলক একটা চুক্তি, মানে সে বিষয়ে কি অগ্রগতি আপনি দেখতে পাচ্ছেন? আজ আইনগত কনভেনশনের আওতায় আইনগত বাধ্যবাধকতা থাকতে হলে এটা প্রটোকল হতে হয়, এটা প্রটোকল হচ্ছে না। সুতরাং ওইভাবে আইনগত বাধ্যবাধকতা নাই যেটা হবে। অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনে যে সমান সমান বরাদ্দের কথা বলা হয়েছিল বাংলাদেশের তরফ থেকে, সেটির কি অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি? সেটা এখনো আছে কাগজে পত্রে, বিশেষ করে যে জিসিএফ, যার মাধ্যমে বেশিরভাগ গ্রিন ক্লাইমেট ফান্ড যার মাধ্যমে অর্থায়ন বেশিরভাগ করা হবে আগামীতে, সেখানে বলা আছে যে অর্ধেক হবে অভিযোজন, অর্ধেক হবে প্রশমন। আবার বলা আছে যে অভিযোজনের যে অর্ধেক, তার অর্ধেক যাবে স্বল্পোন্নত এবং বিশেষভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলির দিকে। রূপালী ব্যাংক সংবাদ।